আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো 6 দফা। 1. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়িতে হইবে। তাহাতে পার্লামেন্ট পদ্ধতি সরকার থাকিবে। সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হইবে। আইন সভাসমূহের সার্বভৌমত্ব থাকিবে। সংশোধিত সরকারের চরিত্র হবে ফেডারেল এবং সংসদীয় গণতান্ত্রিক। জাতীয় এবং ফেডারেটিং ইউনিট সমূহতে প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। জনসংখ্যার অনুপাতে ফেডারেল সংসদে প্রতিনিধিত্ব করা হবে। 2. কেন্দ্রীয় সরকারের হাতে মোট 2টি বিষয় থাকবে, প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি। অবশিষ্ট বিষয়সমূহ স্টেট বা প্রদেশসমূহের হাতে থাকিবে। 3. পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের 2টি পৃথক অথচ বিনিময় মুদ্রার প্রচলন করিতে হইবে, অথবা 2 অঞ্চলের জন্য একই কারেন্সি থাকিবে। শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট নির্দেশ থাকিবে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার না হইতে পারে। এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে। 2 অঞ্চলে 2টি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকিবে। সংশোধিত ফেডারেল সরকার শুধুমাত্র পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে মুদ্রা সম্পর্কিত বিষয়াদির জন্য দায়ী থাকিবেন। বিষয়গুলো হলো 2 উইংয়ের জন্য 2টি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা চালু করতে হইবে, অথবা সারা দেশের জন্য একটি মুদ্রা ব্যবস্থাও রাখা যাইতে পারে। কিন্তু এক্ষেত্রে সাংবিধানিক আইন প্রবর্তন করিতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে সম্পদ ও অর্থ পাচার হইতে না পারে। আলাদা ব্যাংকিং রিজার্ভ সৃষ্টি করিতে হইবে পূর্ব পাকিস্তানের জন্য। আলাদাভাবে আর্থিক এবং আয় ব্যয় এবং হিসাব নিকাশের ক্ষমতা থাকিবে পূর্ব পাকিস্তানের। 2টি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন করা প্রতিটি অংশে কিংবা অঞ্চলের জন্য অথবা একটি মুদ্রা ব্যবস্থায় চালু থাকিবে, তবে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের ভেতর আঞ্চলিক রিজার্ভ ব্যাংক সৃষ্টি করিতে হইবে। এমন অবস্থা প্রবর্তন করিতে হইবে যাতে এক অঞ্চলের সম্পদ কিংবা অর্থ অন্য অঞ্চলে পাচার করা সম্ভব না হয়। সকল প্রকার ট্যাক্স, খাজনা, ধার্য ও আদায়ের ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রেভিনিউর একটি অংশ ফেডারেল তহবিলে জমা হইবে। এইভাবে জমাকৃত টাকাই ফেডারেল সরকারের মূলধন হইবে। সংশোধিত আর্থিক লেনদেন, আয় ব্যয় এবং পরিকল্পনা হইবে ফেডারেটিং ইউনিটগুলো কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দিবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য। দেশের সংবিধানে নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্র পাইবে যথাযথ নির্ধারিত অনুপাতে। সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হইবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেটিং ইউনিটগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ পায়, যাতে করে ফেডারেল ইউনিটগুলোর আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলোর উপর ক্ষেত্রবিশেষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 5. 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা আদায়ের পৃথক পৃথক হিসাব রাখিতে হইবে। এসব অর্থ আঞ্চলিক সরকারের এখতিয়ারে থাকিবে। কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা 2 অঞ্চল সমানভাবে দিবে অথবা সংবিধানে নির্ধারিত হারে আদায় হইবে। বিদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি, বিদেশে ট্রেড মিশন স্থাপন ও আমদানি রপ্তানির অধিকার আঞ্চলিক সরকারের থাকিবে। সংশোধিত বৈদেশিক মুদ্রা অর্জনের সব হিসাব প্রতিটি ফেডারেটিং ইউনিটের নিয়ন্ত্রণে পৃথকভাবে রাখার বিধান সংবিধানে রাখা হইবে। কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা প্রতিটি ফেডারেটিং ইউনিট কি অনুপাতে প্রদান করে সেটা সংবিধানে পরিষ্কারভাবে বর্ণিত থাকিবে। দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের, কিন্তু সেই নীতির আওতায় আঞ্চলিক সরকারগুলো বহির্বিশ্ব ও বৈদেশিক সাহায্য সম্পর্কে সরাসরি আলোচনা এবং চুক্তি সম্পাদন করতে পারবে। সেই বিধানও সংবিধানে থাকতে হইবে। 6. পূর্ব পাকিস্তানের জন্য মালয়েশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন করা হইবে এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে আত্মনির্ভরশীল করিতে হইবে। সংশোধিত জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেডারেটিং ইউনিটগুলো নিজস্ব মিলিশিয়া অথবা প্যারামিলিটারি ফোর্স গঠন করিতে পারিবে।
পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল 6 দফায়। 6 দফার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছিল কিভাবে কেন্দ্রের ক্ষমতাসীন গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে শোষণ করেছিল। যাই হোক, তবুও বলতে হয় 6 দফার ঘোষণার সময়টা ছিল তাৎপর্যপূর্ণ। 1965 সালে পাক ভারত যুদ্ধের পরই 6 দফা ঘোষিত হয়। সামরিক চুক্তি থাকা সত্ত্বেও 1965 সালের যুদ্ধে আমেরিকার ভূমিকা পাকিস্তান সরকারের মনোপুত ছিল না। এই বিষয়ে প্রেসিডেন্ট আইয়ুব খান আমেরিকান সরকারকে তার অসন্তুষ্টি জানিয়েছিল। তাই নয়, বিকল্প উপায় হিসেবে আইয়ুব খান আমেরিকার শত্রু গণচীনের সাথে বন্ধুত্ব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। তার এই উদ্যোগকে আমেরিকান সরকার তাদের স্বার্থ বিরোধী বলে মনে করে। তাই আইয়ুবের ঔদ্ধত্যের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমেরিকা আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় সহযোগিতা দিতে থাকে। এই চক্রান্তে মদত যোগাবার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে বিদগ্ধ হারুন পরিবারের আলফা ইন্স্যুরেন্স কোম্পানির ভাতাপ্রাপ্ত সদস্য শেখ মুজিব ছিলেন অন্যতম। ওই চক্রান্তের ফসল হিসেবে বেরিয়ে আসে 6 দফা। যদিও বলা হয়ে থাকে বাঙালি বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ যথা ডক্টর কামাল হোসেন, ডক্টর রেহমান সোবহান, ডক্টর নুরুল ইসলাম, প্রফেসর আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন 6 দফার জন্মদাতা। কিন্তু যে সত্যটি কখনো প্রকাশ করা হয়নি সেটা হলো 6 দফা প্রণয়নে আমেরিকার কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফোর্ড ফাউন্ডেশনের মদতপুষ্ট হয়ে এই 6 দফা দাবি প্রণয়নে কাজ করেছিলেন। 6 দফা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য নয়, শুধুমাত্র আইয়ুব খানকে তার বেয়াদবির উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যই প্রণীত হয়েছিল। পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে কখনো কাউকে কোনরূপ সাহায্য আমেরিকা করেনি, কারণ তারা কখনোই পাকিস্তান দ্বিখণ্ডিত হোক সেটা চায়নি। এ ব্যাপারে তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত জে ফারল্যান্ড পরিষ্কারভাবে মুজিবকে হুঁশিয়ার করে দিয়েছিলেন। রাজনৈতিক অবমৃষ্যতা থেকে একচ্ছত্র নেতায় পরিণত। 6 দফা দাবির বহিঃপ্রকাশ ঘটার আগ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। 1954 সালে রাজনীতিতে এক চমকপ্রদ ঘটনা ঘটিয়ে মুজিব আকস্মিকভাবে রাজনীতিতে আলোচ্য ব্যক্তিতে পরিণত হন। হক ভাসানীর যুক্তফ্রন্টের সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ করে শেখ মুজিব তার প্রোপাগান্ডা নিয়ে অতর্কিত অধিবেশন কক্ষে প্রবেশ করে হইচই শুরু করে লাঠিবাজি এবং চেয়ার টেবিল ছুটাছুরি করে অধিবেশন পণ্ড করে দেয়। ওই তাণ্ডব লীলায় সংসদের স্পিকার মারা যান গুরুতরভাবে আহত হয়ে। এই অপকর্মের নেপথ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ছিল। এই ঘটনা পরবর্তীকালে আইয়ুব খানকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার বিলুপ্ত করে সামরিক শাসন জারি করতে সুযোগ করে দেয়। 6 দফায় কেন্দ্রের সরকার দেশদ্রোহিতার গন্ধ পায়। তাদের ধারণা হয় 6 দফা দেশকে দ্বিখণ্ডিত করারই একটা কূটকৌশল। যদিও 6 দফা ছিল পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদপত্র। 6 দফায় পরবর্তীকালে বর্ণিত হয়েছিল পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় শাসকদের দ্বারা কি ধরনের শোষণ চালানো হচ্ছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকেই। যাই হোক, শেখ মুজিব সহ আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাদের জড়িত করা হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলায়। যদিও আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিব কিংবা তার দলীয় নেতারা কেউ জড়িত ছিলেন না। নেতাদের গ্রেফতারের ফলে 6 দফা আন্দোলনে ভাটা পড়ে। সেই ক্রান্তি লগ্নে আবারও অগ্রণী ভূমিকায় এগিয়ে আসে জাগ্রত ছাত্র সমাজ। বাংলার সিংহ পুরুষ মাওলানা ভাসানীর পৃষ্ঠপোষকতায় তারা গঠন করেছিল ইউনাইটেড অ্যাকশন কমিটি এবং এর নেতৃত্বে 11 দফার আন্দোলনকে জনপ্রিয় করে তুলে দেশব্যাপী এক দুর্বার গণ আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিল। 11 দফা জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ এর মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের জন্য স্বাধিকার ও স্বায়ত্তশাসনের দাবি। সারা পূর্ব পাকিস্তানে 11 দফাকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তার প্রচণ্ডতায় ম্লান হয়ে গিয়েছিল আওয়ামী লীগের 6 দফা। মাওলানা ভাসানী এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দিতে সক্ষম হয়েছিলেন, যার জন্য সামরিক শাসকরা শেখ মুজিব ও তার দলীয় নেতাদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়ে রেসকোর্সে এক বিশাল জনসভায় মুজিব তার ভাষণে বলেছিলেন, জেল থেকে মুক্তি পাবার পর আমি কি দেখলাম, আওয়ামী লীগের
6 দফা ছাত্রদের 11 দফায় বিলীন হয়ে গেছে। জনগণের চাপে মুক্ত হয়ে মুজিব নিজেকে নতুন করে আবিষ্কার করলেন। তিনি নিজেকে পেলেন সমগ্র বাংলাদেশি জনগণের একচ্ছত্র নেতা হিসেবে, কিন্তু এমনটি হওয়ার পিছনে তার নিজস্ব কোনো অবদান ছিল না। আমাদের জাতীয় ইতিহাসে নেতারা সবাই সবকালে চলেছেন পেছনে, কিন্তু জনগণ কখনোই কোনো ক্রান্তি লগ্নে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি। এটা এক ঐতিহাসিক বাস্তবতা, যার আবর্তে জাতি আজও ঘুরপাক খাচ্ছে। সেই সময় জাতি উন্মুখ হয়ে উঠেছিল স্বাধিকার ও স্বায়ত্তশাসন পাওয়ার জন্য। তারা হয়ে উঠেছিল অস্থির, ধৈর্যহারা এবং বিস্ফোরণমুখ। কিন্তু তাদের প্রত্যাশাকে বাস্তবায়িত করার মতো আস্থাভাজন কোনো জাতীয় নেতা ছিল না সামনে। বিস্ফোরণমুখ জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নিঃস্বার্থ চরিত্রের পরীক্ষিত একজন বিচক্ষণ নেতার প্রয়োজন হয়ে উঠেছিল বিকল্পহীন। মাওলানা ভাসানী ছিলেন তেমন মাপের একজন নেতা, কিন্তু বয়সের ভারে তিনি তখন অনেকটাই দুর্বল। নেতা হিসেবে তাকে জনগণ অবশ্যই জেনে এসেছে আপসহীন বৃহত্তর গরিব জনগোষ্ঠীর বন্ধু হিসেবে। তার রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞারও অভাব ছিল না, কিন্তু তার ছিল না সংগঠন ভিত্তিক শক্তি। এ কারণেই এই বর্ষিয়ান নেতার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছিল না গণ আন্দোলনের চড়াই উতরাই পেরিয়ে আন্দোলনকে ক্রমান্বয়ে বিপ্লবে রূপান্তরিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চরম বিজয় অর্জন করা। তার পক্ষে শ্রদ্ধার ও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেও এটা কার্যকরী করা তখন তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। অন্যদিকে আগরতলা ষড়যন্ত্র মামলা দৈবক্রমে শেখ মুজিবকে রাতারাতি এক কিংবদন্তির নায়কে পরিণত করেছিল। ভাসানীর সক্ষমতার মাওলানা নিজেই সবচেয়ে বেশি বুঝতেন, তাই তারই আহ্বানে দেশের জনগণ মুজিবকেই একচ্ছত্র নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছিল, একান্ত বাধ্য হয়ে, কোনো বিকল্প না থাকায়। স্বাধীন বাংলাদেশের চিন্তা করেছিলেন মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও, কিন্তু শেখ মুজিব কখনো পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কথা চিন্তা করেননি। তিনি স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিলেন মাত্র। আগরতলা ষড়যন্ত্র মামলার ধারা বিবরণী খবরের কাগজে প্রকাশিত করতে থাকে আইয়ুব মোনেম চক্র। তারা পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের ভারত বিরোধী মনোভাবকে তাদের স্বার্থে কাজে লাগাবার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারা ভেবেছিলেন, মানুষ যখন জানতে পারবে শেখ মুজিব ভারতের দালাল হয়ে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তখন তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়বে। কিন্তু পরিণাম হলো সম্পূর্ণ উল্টোটাই। প্রকাশিত ধারা বিবরণীর মধ্যেই প্রস্ফুটিত হয়ে উঠল আইয়ুব মোনেম চক্রের ঘৃণ্য চক্রান্ত। এই ষড়যন্ত্রমূলক মামলাকে তখন বাঙালিরা সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই ধরে নেয়। ফলে সারা বাংলার মানুষ আইয়ুব শাহীর বিরুদ্ধে রুদ্র আক্রোশে ফেটে পড়ে। এখানে আবারও উল্লেখ করতে হয় যে আইয়ুব বিরোধী আন্দোলনে পূর্ব পাকিস্তানেও মুখ্য এবং অগ্রণী ভূমিকা ছিল ছাত্র সমাজের। তারা ইতিমধ্যেই সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় সংগ্রামে রূপ দেবার লক্ষ্যে 11 দফার দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। 11 দফার ভেতরেই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রকৃত রূপ ফুটে ওঠে। 11 দফার ভিত্তিতেই বাংলার মাটিতে 1969 সালে গণ আন্দোলনের জোয়ার এক প্রচন্ড রূপ ধারণ করে।